Welcome students, welcome to our channel Dear Study Online। তো আজকে আমি একটু ফিজিক্যাল সায়েন্সের একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি সাধারণত লাইফ সায়েন্স বা বায়োলজির বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি, কিন্তু সপ্তম আর অষ্টম এই দুটো শ্রেণীর তো দুটো সায়েন্সের কম্বিনেশনে, সেহেতু আজকে আমি অষ্টম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্স পার্টের একটা অংশ আলো, সেই বিষয়ের একটি অংশ আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, সেটা নিয়ে আলোচনা করব। তো শুরু করার আগে বলে রাখি, যদি আমাদের এই চ্যানেলটা ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করো, যাতে আমাদের ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, শেয়ার করো। ওকে, তো চলো শুরু করি আজকে অষ্টম শ্রেণীর আলো চ্যাপ্টারটির একটি অংশ, আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো দেখো, সপ্তম শ্রেণীতে আমরা আলো সম্পর্কে কিছুটা জেনেছিলাম। সেখানে আলোর প্রতিফলন, প্রতিসরণ, প্রতিবিম্ব এই বিষয়গুলো সম্পর্কে জেনেছিলাম। অষ্টম শ্রেণীতেও আলোর একটি বিষয় আছে, সেখানে ওই আলোর প্রতিবিম্ব, প্রতিফলনের কিছু, প্রতিসরণের কিছু অংশ আছে, কিন্তু তার সাথে একটা অংশ নতুন এডিট হয়েছে, সেটা হচ্ছে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন শুরু করার আগে আমরা একটু রিভাইজ করে জেনে নিই যে আলোর কত রকমের প্রতিফলন আছে। আলোর ছিল, তাহলে আগে আমরা পড়েছি দু রকমের প্রতিফলন সাধারণত, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। আর একটা আলোর বৈশিষ্ট্য জেনেছিলাম, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। যেমন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে গেলে প্রতিসিত আলোকরশ্মি তোমার অবিলম্বের দিকে সরে যায়, আবার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আসলে প্রতিসিত আলোকরশ্মি তোমার অবিলম্ব থেকে দূরে সরে যায়। এটা পড়েছে আলোর প্রতিসরণের ক্ষেত্রে। এবার আসছে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটাও কি, এটা কিন্তু একটা প্রতিসরণের কারণের ফলেই, প্রতিসরণজনিত কারণের ফলে এই তোমার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে থাকে। কিন্তু প্রতিসরণ এক্ষেত্রে হয় না। এক্ষেত্রেও তোমার দু রকমের মাধ্যমের প্রয়োজন হয়। আর দু রকমের আলোকরশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমের দিকে যার জন্য প্রস্তুত হয়। কিন্তু এই দুই মাধ্যমের বিভেদ তলে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা হয়ে থাকে। তাহলে চলো দেখি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা কী কারণে ঘটে থাকে। তো এই ক্ষেত্রে যেটা হয়, আলোর প্রতিসরণে আমরা পড়েছিলাম আলো প্রতিসরণের জন্য দুটো মাধ্যমের অবশ্যই প্রয়োজন হয়, একটা লঘু মাধ্যম এবং অপরটি ঘন মাধ্যম। এবং লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রতিসৃত হতে পারে, বা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমেও আলো প্রতিসৃত হতে পারে। কিন্তু এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আলোকে সবসময় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে অগ্রসর হতে হবে, এবং সেক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে তার ফলেই হয় আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, এবং কোথায় হয় না, এই ঘনমাধ্যম, এই ঘনমাধ্যম এবং লঘু মাধ্যমের বিভেদ তলে, ঘনমাধ্যম এবং লঘু মাধ্যমের বিভেদ তলেই ঘটে থাকে হচ্ছে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, তাহলে এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য শর্ত দরকার কিছু। কি শর্ত? না, আলোকরশ্মিকে তোমার ঘন থেকে লঘু, যেটা বললাম, আলোকরশ্মিকে ঘন থেকে লঘু মাধ্যমে যেতে হবে, আর আপাতন কোণকে সংকট কোণের থেকে বড় হতে হবে। এটা নতুন জিনিস বা নতুন টার্ম আমরা শিখলাম, যেটা হচ্ছে সংকট কোণ। আপাতন কোণকে সংকট কোণের থেকে বড় হতে হবে। তাহলে সংকট কোণটা কী এবার আমাদের জানতে হবে। আমরা তো শুধু দু রকমের কোণ পড়েছিলাম, যে আপাতন কোণ, প্রতিফলন কোণ, অথবা আপাতন কোণ, প্রতিসরণ কোণ। তাহলে এই সংকট কোণটা আবার কোথা থেকে এলো? তাহলে সংকট কোণটা সম্পর্কে জানতে হবে। তাহলে চলো দেখি ব্যাপারটা কী, এবং আস্তে আস্তে আমরা বুঝি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা কী করে হলো। দেখো এই ছবিটায় আমরা এখানে দুটো মাধ্যমকে চিহ্নিত করেছি। দেখো উপরে দেখো, এটা দেখো লঘু মাধ্যম, আর নিচে দেখো এটা হচ্ছে ঘন মাধ্যম। ঠিক আছে, আর এইটা হচ্ছে এক্স ওয়াইটা হচ্ছে এই দুই মাধ্যমের বিভেদ তল। উপরে একটা লঘু মাধ্যম, নিচে একটা ঘন মাধ্যম। আর এখানে দেখো একটা বিন্দু উৎস, যেটাকে আলোক বিন্দু উৎস হিসেবে আমরা ধরেছি। এবার নর্মাল প্রতিসরণের ক্ষেত্রে কী হয়, তোমার ঘন মাধ্যম থেকে আলোক রশ্মিটা যায় অবিলম্ব, দুই মাধ্যমের বিভেদ তলে যে অঙ্কিত অবিলম্ব আছে, অবিলম্ব থেকে যখন ঘন থেকে লঘুতে যায়, সেটা কী হয়, অবিলম্ব থেকে দূরে সরে যায়। এবং অবভিয়াসলি তোমার আয়ের থেকে আরটা ছোট হয়, আরটা বড় হয়, অর্থাৎ প্রতিসরণ কোণ আর ইকুয়াল টু প্রতিসরণ কোণ, আর ইকুয়াল টু আপতন কোণ। প্রতিসরণটা
প্রতিসরণ কোণটা আপতন কোণের থেকে বড় হয়ে থাকে, আপতন কোণটা ছোট হয়ে থাকে। কিন্তু এই ক্ষেত্রে দেখো, কিছু একটা বিশেষ আপতন কোণের জন্য তোমার প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়ে যায়। এক্ষেত্রে কখন হয় না, ধরো এখান থেকে আলোকরশ্মি বিন্দু উৎসটা এই পথে গেল আপতন কোণে, এই আপাতত তোমার আলোক বিন্দু রশ্মিটা বিভেদ তলের উপর দিয়ে এখানে গেল, যাচ্ছে। এবার এই আপাতন কোণের এই অবিলম্বের ঘনমাধ্যমে অবিলম্বের কাছে আপাতত রশ্মির যে বিশেষ কোণের জন্য প্রতিফলন কোণের মানটা 90 ডিগ্রি। দেখো প্রতিফলন কোণের মানটা 90 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ প্রতিসৃত রশ্মিটা তোমার বিভেদ তল বরাবর যাচ্ছে। প্রতিসৃত রশ্মিটা বিভেদ তল বরাবর গেলেই তোমার সেটা তাহলে ওই অবিলম্বের সাথে 90 ডিগ্রি কোণ করতে পারবে। তাহলে এই আপাতন কোণের যে বিশেষ মানের জন্য প্রতিসৃত আলোকরশ্মি বিভেদ তল বরাবর যায় এবং প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি, এবং প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি, সেই আপাতন কোণের সেই বিশেষ মানটাকেই বলা হয় সংকট কোণ। সেই বিশেষ মানযুক্ত আপাতন কোণকেই বলা হয় হচ্ছে সংকট কোণ। ঠিক আছে, বোঝা গেল তাহলে সংকট কোণ কাকে বলে। না যদি ধরো কাকে বলে তাহলে না, যদি ধরো আলোক বিন্দু উৎস থেকে আলোকরশ্মিটা অপসৃত হয়ে এমনভাবে তোমার ওই বিভেদ তলের আপতন কোণে গিয়ে পড়লো, যার ফলে এমন কোণ করে পড়লো যার ফলে প্রতিসরণ কোণটা তোমার বিভেদ তল বরাবর গেল, অর্থাৎ প্রতিসৃত আলোকরশ্মিটা বিভেদ তল বরাবর গেল, ফলে কি হলো, প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়ে গেল। যদি এই দেখো বিভেদ তল বরাবর যদি যায় এটা, তাহলে এটা যদি অবিলম্ব হয় আর এটা যদি বিভেদ তল বরাবর যায়, তাহলে এটা তোমার অবভিয়াসলি 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে, সেই মানটাকে, সেই আপতন কোণকে আমরা বলবো সংকট কোণ। তাহলে সংকট কোণের কনসেপ্টটা বোঝা গেল কী হয়। এইবার আসি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কখন হবে। ধরো আলোক বিন্দু উৎস থেকে আলোকরশ্মি যাচ্ছে, আলোক বিন্দু উৎস থেকে আলোকরশ্মি যাচ্ছে এবং আপতিত হলো বিভেদ তলে, দুই মাধ্যমের বিভেদ তলে অবিলম্বের কাছে আপতিত হলো, এবং আপতিত হয়ে এমন একটা কোণ তৈরি করলো যে কোণটার মান তোমার ওই সংকট কোণের মানের থেকে বড় হয়ে গেল। যদি ওই আপতন কোণের মান সংকট কোণের মানের থেকে বড় হয়, তাহলে কি হবে, প্রতিসৃত আলোকরশ্মি আর লঘু মাধ্যমে যাবে না, সেটা কি করবে, ওই দুই মাধ্যমের বিভেদ তল থেকে রিটার্ন হয়ে আবার ঘন মাধ্যমেই ফিরে আসবে। এবং এই যে ফিরে আসা, আমরা জানি প্রতিফলন কাকে বলে, তোমার কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে সেই মাধ্যমে ফিরে আসা। নিয়মিত প্রতিফলন আমরা পড়েছি, আলোকরশ্মি এলো, আয়নায় প্রতিফলিত হলো এবং আবার যেখানে দেখতে গিয়েছিলো সেই দিকেই ফেরত চলে এলো। এখানেও সেটা হয়, যেভাবে আলোকরশ্মি আর লঘু মাধ্যমে যায় না, ঘন মাধ্যমে রিটার্নে, দেখো ঘন মাধ্যমে রিটার্ন চলে আসছে। কখন আসবে না, যখন এই আপাতন কোণের মানটা এই সংকট কোণ মানের অপেক্ষা, অর্থাৎ এই সংকট কোণ মানের অপেক্ষা বেশি হয়ে যাবে। সংকট কোণের মানের অপেক্ষা, কারণ সংকট কোণের মানের জন্য প্রতিসৃত রশ্মি তোমার বিভেদ তল বরাবর এসেছিল, বোঝো। সংকট কোণের মানের জন্য বা সংকট কোণ হওয়ার জন্য প্রতিসৃত রশ্মিটা তোমার বিভেদ তল বরাবর, তোকে এক্স ওয়াই বরাবর প্রতিসৃত রশ্মিটা এসছে। এবার বেসিক্যালি যদি কোনো কোণ সংকট কোণের মানের থেকে বড় হয়, তাহলে কী করবে, প্রতিসৃত আলোকরশ্মিটা কী হবে, ওপর দিকে তো যাবে না, রিভার্স তো যাবে না, আবার কী হবে, তাহলে বিভেদ তলে ওই বিভেদ তল থেকে নিচের দিকে নেমে আসবে। এটা বেসিক কনসেপ্ট আমাদের, বিভেদ তল থেকে নিচেই চলে আসবে, কারণ সংকট কোণের মানের জন্য প্রতিসৃত আলোকরশ্মিটা বিভেদ তল বরাবর গিয়েছে। এবার সংকট কোণের থেকে যদি আপতন কোণের মান বেশি হয়, তাহলে কী করবে, ওটা আবার তোমার বিভেদ তল থেকে নিচের দিকে নেমে আসবে। সেটাই হয়েছে, সংকট কোণের মানের থেকে যদি আপতন কোণের মান বেশি হয়, আলোকরশ্মিটা কী হয়, রিভার্স চলে আসে এবং তোমার সেই ঘন মাধ্যমেই ফিরে আসে। এবং এই ঘটনাটাকেই বলা হয় হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে কখন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, যখন আপতন কোণের মান সংকট কোণের মানের অপেক্ষা বেশি হবে, তখন আলোকরশ্মি আর তোমার বিপরীত মাধ্যমের তলে যাবে না, সেটা ওই একই মাধ্যমের তলে বিভেদ তল থেকে ফেরত চলে আসবে। সেটাকেই বলা হবে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে সংকট কোণ, তাহলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আর সংকট কোণ দুটোই পরস্পর সম্পর্কযুক্ত। কারণ সংকট কোণ যদি আমরা না জানি, তাহলে আমরা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কেন হবে আমরা বলতে পারবো না। কারণ কি, সংকট কোণ কাকে বলে না, যে কোণের মানের জন্য প্রতিসৃত আলোকরশ্মি বিভেদ তল বরাবর যায় এবং প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেটাকে সংকট কোণ বলে।
সেই আপাতন কোণটাকে সংকট কোণ বলে। আবার সংকট কোণের মান, কোনো আপাতন কোণের মান যখন ওই সংকট কোণের মানের থেকে বেশি হয়ে যাবে তখন প্রতিসৃত আলোকরশ্মি আর বিভেদ তল বরাবরও যাবে না বা বিপরীত মাধ্যমেও যাবে না, সেটা আবার ওই একই মাধ্যমে ফিরে আসবে, প্রতিফলিত হয়ে ফিরে আসবে বিভেদ তল থেকে। তখন সেটাকে আমরা বলবো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে যদি বলা হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সংজ্ঞা কাকে বলে, সংজ্ঞাটা কি, তখন এইভাবে বলতে হবে যে না, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মি যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তলে সংকট কোণের মান, মানে দুই মাধ্যমের বিভেদ তলে সংকট কোণ অপেক্ষা বেশি কোণে যদি আপতিত হয় আলোকরশ্মিটা, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মিটা যদি সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়, তাহলে আলোকরশ্মি আর কি তোমার লঘু মাধ্যমে যাবে না, ওই ঘন মাধ্যমে প্রতিফলিত হয়ে ফিরে আসবে, এবং এই ঘটনাটাকে বলা হবে হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে কি ক্লিয়ার হলো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবার কথা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কেন ঘন থেকেই লঘুতে যাবে, লঘু থেকে ঘনতে আসার পথে কেন এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে না, সেটা আমাদের জানতে হবে। যে ঘন থেকে লঘুতে গেলেই এটা হয় আর লঘু থেকে ঘনতে গেলে এটা হবে না, কেন? কারণ হচ্ছে কি, লঘু মাধ্যমের ক্ষেত্রে কি হয়, এ দেখো, এই যে লঘু মাধ্যমের ক্ষেত্রে কি হয়, লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমের দিকে আলোকরশ্মিটা যায়, তাহলে লঘু মাধ্যম থেকে যখন আলোকরশ্মিটা গিয়ে তোমার বিভেদ তলে আপাতন কোণের সৃষ্টি করে, যে আপাতন কোণের যে মানটা হয় এবং প্রতিসৃত হওয়ার ফলে কি তোমার প্রতিসৃত আলোকরশ্মি অবিলম্বের দিকে সরে আসে, অবিলম্বের দিকে দূরে সরে যায় না, দিকে সরে আসে। এর ফলে কি হয়, যে প্রতিসরণ কোণটা হয় সেটার মান আয়ের থেকে ছোট হয় বা আপাতন কোণের থেকে ছোট হয়, আপাতন কোণের থেকে ছোট হয়। এবং আপাতন কোণকে 90 ডিগ্রিও যদি আমরা করি, আপাতন কোণটাকে অর্থাৎ এই আপতিত আলোকরশ্মিটাকে যদি আমরা অবিলম্ব বরাবর নিয়ে বিভেদ তল বরাবর নিয়ে এসে 90 ডিগ্রিও করি, তাও কিন্তু প্রতিসরণ কোণের মান আমরা 90 ডিগ্রি পাবো না, এটা কোনো মতে পাওয়া সম্ভব না, 90 ডিগ্রি হয় না। অর্থাৎ এই আপাতন কোণের মানটাকে যদি আমরা 90, অর্থাৎ তাহলে এই বরাবর যদি তুমি আপতিত রশ্মি দিই, তাহলেও কিন্তু এইটা কোনো দিন এইভাবে হবে না, এটা তো সম্ভব না, দুই মাধ্যমের তো কোনো দিন এটা তো ঘটবেই না, অসম্ভব এটা। ফলে এইটা 90 ডিগ্রি হওয়া একদমই অসম্ভব, 90 ডিগ্রি কখনোই হবে না, এটা 90 ডিগ্রি কখনোই হবে না। সেই জন্যই 90 ডিগ্রি অপেক্ষা কমই হবে তোমার প্রতিসরণ কোণটা, ফলে এই সংকট কোণ পাওয়া যায় না। কারণ কি, সংকট কোণ কখন পাওয়া যাবে, যখন না প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয় তখন সংকট কোণ পাওয়া যাবে। আর এখানে তো সংকট কোণ হচ্ছেই না, আপাতন কোণ, আপতিত আলোকরশ্মি যদি তুমি আপাতন কোণকে যদি 90 ডিগ্রি করি, তাও তো তোমার প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে না, তাই না? তাই ফলে এখানে সংকট কোণ পাওয়া যাবে না, আর আলোকরশ্মির পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনও ঘটবে না। তাহলে বোঝা গেল যে লঘু থেকে ঘনতে গেলে কেন তোমার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে না, কারণ এক্ষেত্রে তোমার আপাতন কোণ প্রতিসরণ কোণের থেকে বড় হয়ে থাকে, এবং আপাতন কোণের কোনো মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি আমরা পাবো না, মানে সংকট কোণেরই সৃষ্টি হবে না এক্ষেত্রে, বা সংকট কোণের সৃষ্টি না হলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আসবে না। কারণ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে তো আপতন কোণের মানকে সংকট কোণের থেকেও বড় হতে হবে। এবার যদি সংকট কোণই না সৃষ্টি হয়, তাহলে সংকট কোণের থেকে বড় কোণ হবে কী করে? সেই জন্য এই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কোনোদিনও হওয়া সম্ভব নয়। এবার হচ্ছে এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে পূর্ণ আর আভ্যন্তরীণ এই দুটো কথা কেন বলা হয়েছে? পূর্ণ কথাটা কেন বলা হয়েছে না, দেখো, যে আলোকরশ্মিটা আপতিত হয়ে যাচ্ছে, আপতিত হচ্ছে বিভেদ তলে, সেই আলোকরশ্মিটা সম্পূর্ণটাই প্রতিফলিত হয়ে যাচ্ছে। নর্মাল প্রতিফলনের ক্ষেত্রে কিছুটা পরিমাণ হলেও প্রতিসৃত হতে পারে, কিন্তু এই প্রতিফলনের ক্ষেত্রে তোমার আলোকরশ্মির কিছু পরিমাণও প্রতিসৃত হবে না। যেই পরিমাণ আলোকরশ্মি তোমার ঘন মাধ্যমের বিভেদ তলে, ঘন আর লঘু মাধ্যমের বিভেদ তলে কি আপতিত হবে, ঠিক সেই পরিমাণ আলোকরশ্মি আবার প্রতিসৃত হয়ে প্রতিফলিত হয়ে ঘন মাধ্যমে রিটার্ন করবে। এই জন্য সম্পূর্ণটাই প্রতিফলিত হয় বলে এটাকে পূর্ণ বলা হয়। আর আভ্যন্তরীণ মানে কি, আভ্যন্তরীণ বলা হয় কেন, কারণ কি এটা পুরোটাই একটা নির্দিষ্ট মাধ্যমের মধ্যেই ঘটে, ওই জন্য আভ্যন্তরীণ। আমরা না আভ্যন্তরীণ জায়গা, অর্থাৎ এর মধ্যেই সীমাবদ্ধ, ঘন মাধ্যমের মধ্যেই সীমাবদ্ধ হচ্ছে জিনিসটা, লঘু মাধ্যমে আর যাচ্ছে না, ওই জন্য এটাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই জন্য আভ্যন্তরীণ কেন বলা হয় এবং পূর্ণ কারণ, এই দুটো কথা বলার কারণ হচ্ছে এইটা। ওকে।
তাহলে এখানে সাধারণ প্রতিফলন আর আভ্যন্তরীণ প্রতিফলনের মধ্যে আমরা তাহলে কিছু বেসিক ডিফারেন্স পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বেসিক ডিফারেন্স পেয়ে যাচ্ছে। তাহলে কি আভ্যন্তরীণ সাধারণ প্রতিফলনের কী হয়, এক মাধ্যম থেকে আলো এসে অপর মাধ্যমে পড়লে যদি প্রতিফলিত সেটাকে আমরা সাধারণ প্রতিফলন বলে থাকি। কিন্তু আভ্যন্তরীণ প্রতিফলনে কী হবে, সবসময় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আলোকে যেতে হবে এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের বিভেদ তলেই আলোকে আপতিত হতে হবে। এটা যে কোনো মাধ্যম হলে কিন্তু হবে না। এটা একটা বেসিক তোমার পার্থক্য হয়ে গেল আভ্যন্তরীণ আর সাধারণ প্রতিফলনের মধ্যে। আর সাধারণ প্রতিফলনের কি একটা প্রতিফলকের প্রয়োজন হয়, সে দর্পণ হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে, এটা প্রতিফলনের প্রয়োজন হয়। আর কিন্তু আভ্যন্তরীণ প্রতিফলনের নির্দিষ্ট কোনো প্রতিফলনের প্রয়োজন হয় না, প্রতিফলকের প্রয়োজন হয় না। এটা দুই মাধ্যমের বিভেদ তলে ঘটে, ঘনমাধ্যম এবং লঘু মাধ্যমের বিভেদ তলে ঘটে থাকে। আর সাধারণ প্রতিফলন কি আপাতন কোণের যে কোনো মানেই হয়, আপাতন কোণের মান কোনো নির্দিষ্ট থাকে না, আপাতন কোণের যে কোনো মানেই সাধারণ প্রতিফলন হতে পারে। কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে কিন্তু আপাতন কোণের একটা নির্দিষ্ট মান থাকে, সেই মানটা কি না, সেটাকে সংকট কোণের মানের অপেক্ষা বেশি হতে হবে। এটা তাহলে একটা তোমার নির্দিষ্ট মানের থেকে বেশি হতে হবে, এটা তাহলে নির্দিষ্ট মানের মধ্যেই পড়ছে। এটা নিয়মিত প্রতিফলনে কোনো আপাতন কোণের নির্দিষ্ট মান নেই, কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আপাতন কোণের মানকে সবসময় সংকট কোণের মানের থেকে বেশি হতে হবে। আর সাধারণ প্রতিফলন কিন্তু আলোক রশ্মি কিছুটা শোষিত হতে পারে প্রতিফলক দ্বারা, বা কিছুটা প্রতিফলক দ্বারা প্রতিসৃত হতে পারে। কিন্তু এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আলোক রশ্মি কিছুটা পরিমাণে শোষিত হয় না, কিছুটা প্রতিসৃত হয় না, সম্পূর্ণটাই প্রতিফলিত হয়ে গণমাধ্যমে ফিরে আসে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কিছু বেসিক কনসেপ্ট, বেসিক ডিফারেন্স তোমার সাধারণ প্রতিফলন আর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মধ্যে। ঠিক আছে, এবার আমি যে সংকট কোণটা বলেছিলাম, সংকট কোণটা ভ্যারি করে। হ্যাঁ, এটা বিভিন্ন মাধ্যমের সাপেক্ষে ভ্যারি করে থাকে। যেমন বায়ুর সাপেক্ষে জলের সংকট কোণের মান 49 ডিগ্রি। হ্যাঁ, এরকম বিভিন্ন ঘনমাধ্যমের সাথে এটা ভ্যারি করে, আলাদা আলাদা হয়ে থাকে সংকট কোণের মানটা। ওকে, এইভাবে এবার তাহলে এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা বিখ্যাত দৃষ্টান্ত আমরা জানি, সেটা হচ্ছে মরুভূমিতে মরীচিকা। মরীচিকা দেখা যায় এবং মরীচিকাটাকে আমরা জানি যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা দৃষ্টান্ত। তাহলে কিভাবে মরীচিকাটা সৃষ্টি হয়, মরীচিকাটাতে কি হয়, যখন মরীচিকাটাতে হয় হচ্ছে মরুভূমি অঞ্চলে সাধারণত, এবং আমাদের এই বড় বড় রাস্তাগুলো, এই যে গরমকালে এখন খুব দেখা যায় বড় বড় পিচের রাস্তাগুলো দূর থেকে দেখলে মনে হয় ভেজা ভেজা ভাব লাগে, এটাও কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মনে হয়ে থাকে। ঠিক আছে, কি হয় মরীচিকাটাতে, মরুভূমি তো পুরোটা বালির অংশ, এবার সূর্যের যে প্রচণ্ড তাপ, ফলে সূর্যের তাপের ফলে বালিটা গরম হয়, মরুভূমি অঞ্চলে বালিটা গরম হয়, এবং বালির সংলগ্ন যে বায়ুস্তর, বালি হিট হলে বালির সংলগ্ন স্থানের বায়ুস্তরটা হিট হবে, ফলে কী হবে, সেই বায়ুস্তরটা তুলনামূলক হালকা হবে। কিন্তু ওই মরুভূমির সংলগ্ন যে বায়ুস্তর, তার থেকে উপরের কিছু বায়ুস্তরটা, তার হিট কিন্তু ওই সংলগ্ন বায়ুস্তরটা একটু কম হবে। হিট কম মানে সেই বায়ুস্তরটা একটু ঘন হবে। হিট মানে আমরা জানি তাপ দিলে জিনিসের হালকা হয়ে যায়, আর তাপ কম থাকলে সেই বস্তুর মাধ্যমটা একটু ঘন হয়, ভালো হবে। এবার একটা গাছ থেকে বা মরুভূমিতে অবস্থিত কোনো গাছ থেকে যদি কোনো আলোক রশ্মি আসে, তাহলে সেটা কোথার থেকে আসে, তাহলে সেটা ঘনমাধ্যম থেকে, যখন মরুভূমিতে আর বালির দিকে পড়ে তখন সেটা ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে, এই ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে। ঠিক আছে, এবং এই ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে কি সম্ভবত প্রতিসৃত হতে থাকে, এবং এই প্রতিসরণে যে গাছ থেকে আলোক রশ্মিটা আসছে তখন তাহলে কি ঘন বায়ুস্তর থেকে লঘু বায়ুস্তরে আসছে, ফলে আপাতন কোণের চেয়ে প্রতিসরণের কোণের মান বৃদ্ধি পেতে থাকে। ঘন থেকে লঘুতে আসছে, আপাতন কোণের মান তোমার প্রতিসরণ কোণের মান থেকে বড় হয়। ভুল বললাম, আপাতন কোণের চেয়ে প্রতিসরণ কোণের মানটা বড় হয়, কারণ আমরা জানি ঘন থেকে লঘুতে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়, তাই না? তাহলে আপাতন কোণের যে প্রতিসরণ কোণের মানটা বৃদ্ধি পেতে থাকে। এইভাবে আস্তে আস্তে আপাতন কোণের মানটা যখন ওই সংকট কোণের চেয়ে বড় হয়ে যায়, তোমার আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে, নর্মালভাবে প্রতিসরণ ঘটতে ঘটতে যখন আপাতন কোণের মানটা
কী হবে, প্রতিসরণ কোণের থেকে বড় হয়ে গেল, সংকট কোণের থেকে বড় হয়ে গেল, তখন কী হবে, তখন তার আলোকরশ্মি প্রতিসৃত হতে পারবে না, আলোকরশ্মি লঘু মাধ্যমে আর যাবে না। তখন কী হবে, সম্পূর্ণ আলোকরশ্মিটা ব্যাক করে আবার তোমার ঘন মাধ্যমে ঘন বায়ুস্তরে ফিরে আসতে থাকবে। এবার যখন ঘন বায়ুস্তরে ফিরে আসতে থাকবে তখন সে কী করবে, তাহলে সে তখন আবার তোমার লঘু বায়ুস্তর থেকে ঘন বায়ুস্তরে প্রবেশ করবে, কারণ প্রতিসৃত হয়ে তো তোমার লঘু মাধ্যমের দিকে যাচ্ছিল, ঘন বায়ুস্তর থেকে হালকা বায়ুস্তর মানে বালি সংলগ্ন বায়ুস্তরের দিকে যাচ্ছিল। এবার যখন সম্পূর্ণ প্রতিফলিত হয়ে যাচ্ছে, মানে আপাতন কোণ যখন তোমার প্রতিসরণ কোণের থেকে বড় হয়ে গিয়েছে, এই সংকট কোণের থেকে বড় হয়ে গেছে, তখন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করছে। তখন ওই আলোকরশ্মি পূর্ণ প্রতিফলিত হয় কি, তখন ওই মরুভূমি সংলগ্ন বায়ুস্তর থেকে তার উপরে বায়ুস্তর, লঘু বায়ুস্তর থেকে ঘন বায়ুস্তরে আসতে থাকছে। ফলে কী হচ্ছে, প্রতিসরণ আবার ঘটছে। এখন আলোকরশ্মি তো আসছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে। এইভাবে প্রতিষ্ঠিত আলোকরশ্মি লঘু থেকে ঘনতে প্রতিসরণ ঘটে, এবং তোমার যখন মরুচারী বা মরুভূমিতে জন্য পথিকের চোখে পড়ে, তখন আলোকরশ্মিটা সোজাসুজি তার চোখে পড়ে এবং মনে হয় যে গাছটার একটা উল্টানোর প্রতিবিম্ব ওই জায়গাটাতে তৈরি হয়েছে, মরুভূমিতে তৈরি হয়েছে। হ্যাঁ, এবং মরুভূমির বায়ুস্তরের যে বিভিন্ন বায়ুস্তর, প্রচণ্ড হিটের ফলে ওই বায়ুস্তরগুলো কাঁপতে থাকে, ক্রমাগত কম্পমান থাকে। তখন তার মনে হয় একটা গাছের ছায়া পড়ে সেটা কাঁপছে, তখন তার মনে আছে ওরকম হয়তো নিকটবর্তী কোনো জলাশয় আছে যেখানে গাছের ছায়াটা পড়ে সেটা কাঁপছে। ঠিক আছে, এটাই তৈরি হচ্ছে তোমার মরীচিকা, এইভাবেই তৈরি হয়। তারপরে বলে দিই, তাহলে যখন কোনো গাছ থেকে, মরুভূমিতে কোনো গাছ থেকে আলোকরশ্মি আসে, তখন সেটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে, ঘন মাধ্যমের বায়ুস্তর থেকে লঘু মাধ্যমের বায়ুস্তরে আসে। এবার আসার ফলে যখন আসতে নর্মাল প্রতিসরণ ঘটতে ওই আপাতন কোণের একটা মান যখন ওই সংকট কোণ মান অপেক্ষা অতিক্রম করে নেয়, তখন কিন্তু আর প্রতিসরণ ঘটে না। তখন কি করে, ওই আলোকরশ্মিটা আবার সম্পূর্ণটা ব্যাক করে তোমার ঘন মাধ্যমে ফিরে যায়। এবার যখন আসছিল তখন ঘন থেকে লঘু, এবার যখন ব্যাক করে ফিরছে তখন কি লঘু থেকে ঘনতে যাচ্ছে, তখন আবার কি হবে, তোমার অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ঘন থেকে যখন লঘুতে যাবে, আবার ঘন থেকে তো লঘুতে আসছিল, এবার যখন লঘু থেকে ঘনতে যাবে তখন কি অবিলম্বের দিকে সরে আসবে, কারণ পূর্ণ প্রতিফলন ঘটে যাচ্ছে কেন আভ্যন্তরীণ। এবং এটা যখন কোনো মরুচারীর চোখে পড়ে, তখন তার মনে হয় যেন যে সামনেই কোনো গাছের ছায়া পড়েছে এবং হিটের কারণে কাঁপতে থাকে ছায়াটা, এবং তার ফলে মনে হয় যেন জলাশয়ে ছায়াটা পড়েছে, ফলে কাঁপছে, এবং সেটাই তার কাছে মরীচিকা বলে মনে হয়ে থাকে। তো এই গেল হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি, কাকে বলে, কি কি শর্তের কারণে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে থাকে, আর উদাহরণ কি, কেন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, লঘু থেকে কেন ঘনতে ঘটে না, সংকট কোণ কী। হ্যাঁ, এইগুলোই ছিল আজকের আলোচ্য বিষয়। তোমাদের কোনো সমস্যা থাকলে বলবা, সেই সমস্যাগুলোর সমাধান করে দেওয়া যাবে। ঠিক আছে।